এখন যাদবপুর কাণ্ডের পর থেকেই আমরা একটাই কথা বলছি, ধোয়া তুলসী পাতা কেউ নয়। শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রের রক্তাক্ত হওয়ার ঘটনা যতটা নিন্দনীয়, ততটাই নিন্দনীয় গর্বের বিশ্ববিদ্যালয়ে হামলা এবং তারপরে ভাঙচুর আর আগুন ধরানো। ক্যাম্পাসকে মাওবাদী ঘাঁটি বলে দেগে দেয়াটা যতটা আপত্তিকর, ততটাই আপত্তিকর ক্যাম্পাসে প্রাক্তনীদের অবাঞ্ছিত দাপাদাপি। সবার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে এই অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন, টায়ার চলে গেলে মাথা তো থেঁতলে যাওয়ার কথা, কিন্তু শুধু চোখে চোট কেন? স্কুটার তত্ত্বের পর এবার আহত ছাত্রের আঘাত নিয়ে প্রশ্ন তৃণমূলের। একই ঘটনায় এত ঘন ঘন থিওরি বদল করে শাসক দল কি নিজেদেরই অস্বস্তি বাড়াচ্ছে না? দ্বিতীয় প্রশ্ন, বারবার বলা হলেও গাড়ির গতি কমানো হয়নি। হাসপাতালের বেডে শুয়ে অভিযোগ আহত ছাত্রে, ওই গাড়ির ধাক্কাতেই ছেলে আহত হয়েছে, কিন্তু ওটা দুর্ঘটনা বললেন স্বয়ং ইন্দ্রানুজের মা। কবে আসল সত্যিটা সামনে আসবে? তৃতীয় প্রশ্ন, আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রী। ছাত্রদের বিরুদ্ধে মিথ্যে মামলা তুলে নিলেই প্রমাণ হবে সত্যি অনুতপ্ত কিনা, বললেন ইন্দ্রানুজের বাবা। কিন্তু আহত ইন্দ্রানুজের বিরুদ্ধে শ্লীলতাহানি আর ছিনতাইয়ের মামলা হলো কোন যুক্তিতে? তবে শুরুতেই দেখাবো গতকাল স্কুটারের ধাক্কার পর আজ আহত ছাত্রের আঘাত নিয়েই একেবারে প্রশ্ন তুলল তৃণমূল। সরাসরি প্রশ্ন দেখুন। চোখের উপর থেকে টায়ার চলে গেলে মাথা তো থেতো হয়ে যাওয়ার কথা, কিন্তু শুধু চোখে চোট লেগেছে। নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির আঘাত নিয়ে রাজ্য জুড়ে, কার্যত দেশ জুড়ে চর্চা হচ্ছে, তখন তৃণমূল বারবার বলছিল যে আঘাত নিয়ে চর্চাটা হচ্ছে রুচির বাইরের বিষয়। যারা করছেন বিরোধীরা, তারা স্বয়ং মুখ্যমন্ত্রীর একটা আঘাত নিয়ে চর্চা করতে পারেন না। আমার এই বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত নই, কিন্তু পাশাপাশি যে ছেলেটা 14টা স্টিচ নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, তার আঘাত নিয়ে সরাসরি কেন মাথাটা গুঁড়িয়ে গেল না, অথবা কেন তার চোখের আঘাতটা এই রকম নয় ওই রকম, নাকের হাড়টা কি করে আস্ত রইল, এটা যদি ওইটা যদি রুচির বাইরের হয়, এটাও তো রুচির বাইরে, এ তো পরিষ্কার বলতে হবে। আমার পরের বক্তা শতরূপ ঘোষ, শতরূপকে বলতে হবে যে এই যে ছবিটা গণশক্তির লিড হিসেবে ছাপা হয়েছিল রবিবার, এই ছবিটা যেটা দিয়ে আজকে ফটোশপ করা হয়েছে বলে কার্যত অভিযোগ তুলেছে তৃণমূল, আমি কিন্তু পরিষ্কার আমাদের টেকটা এখানে বলতে চাই। আমাদের ফুটেজের সঙ্গে এই ছবিটা আমরা মিলিয়ে দেখেছি, গণশক্তির এই ছবিটা মিলছে না। অর্থাৎ আমাদের কোনো সন্দেহ নেই যে গাড়ির ধাক্কায় ওই ইন্দ্রানুজ ছেলেটি ও পড়ে গেছে, সেটা পরিষ্কার আমাদের ফুটেজে দেখা যাচ্ছে, কিন্তু গাড়ির নিচে এইভাবে নয়। এইখানে আমাদের খটকাটা। শতরূপের সময় শুরু এখন। দেখুন সুমন দাস, ঘটনাটা হচ্ছে সেদিন ব্রাত্য বসুর ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার মহৎ পরিকল্পনা আছে, যেহেতু না এবিপি আনন্দ আগে থেকে জানতো না গণশক্তি, অতএব আমার বিশ্বাস দুটো মিডিয়া হাউসের কারোরই আগে থেকে সাংবাদিকরা কোনো উপস্থিত ছিল না। ঘটনাটা ঘটার পরে ওখানে উপস্থিত মানুষেরা যে ছবি যে ভিডিও সার্কুলেট করেছেন এবং সেই দিন সন্ধ্যে থেকেই সেটা প্রচারিত হয়েছে বিভিন্ন শতরূপ একেবারে ঘটনাটা উল্টো, তুমি শেষ করে নাও, আমি তারপরে ব্যাখ্যাটা দেব। একেবারে উল্টো বিভিন্ন চ্যানেলে প্রাথমিকভাবে, এমনকি আপনাদের চ্যানেলেও ঘটনাচক্রে সেদিন সন্ধ্যাবেলা 6টার সময় আমি উপস্থিত ছিলাম, এবং একেবারে ওই জায়গা থেকে, ওই স্পট থেকে ওই ছেলেটা মাথায় হাত দিয়ে কাঁদছে এবং একজন ছাত্রী তাকে পাশে সামলানোর চেষ্টা করছে, ওই ভিডিও থেকে শুরু করে একাধিক ভিডিও আপনাদের চ্যানেলেও ওই ঘটনাস্থল থেকে সার্কুলেট করা আপনারা দেখান। তারপরে ডেফিনেটলি আরও তারপরে ঘটনা যখন ঘটেছে তখন আরও সাংবাদিকরা গেছেন, সংগ্রহ করে থাকবেন। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা আমি সুমনদার সাথে একমত হয়েই বা এক্সটেন্ড করেই বলবো, তা হচ্ছে যার গাড়ির তলায় ছেলেটা চাপা পড়েছে, সে যেখানে ফোন করে বলে দিয়েছে যে আমার গাড়ির তলায় চাপা পড়েছে, ইচ্ছাকৃতভাবে হোক কি অনিচ্ছাকৃতভাবে হোক, তারপরে কোথাকারকে তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে কে এসে কি প্রেস কনফারেন্স করছে তার কি মূল্য আছে আমরা জানি না। তবে আমি খুবই খুশি আজকে দেবাংশু এটাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করায়, কেননা যে কোনো সিরিয়াস আলোচনার মধ্যে একটুখানি ছ্যাবলামি আমি সবসময় পছন্দ করি। কিন্তু কথাটা হচ্ছে আমি অবাক নই, দেবাংশু আজকে বলছেন যে চাপা পড়ে গেছে, রান ওভার করে দিয়েছে, তার ভিডিও দেখতে চাই। এখন ঘটনাটা হচ্ছে এরা তো সন্দেশখালির ঘটনার পরে ধর্ষণের ভিডিও দেখতে চেয়েছিল, বলেছিল ভিডিও আছে, ধর্ষণ করার কি প্রমাণ আছে, ধর্ষণ হয়েছে, জুই বিশ্বাস বলেছিল তৃণমূলের, আপনাদের মনে থাকবে। যারা ধর্ষণের ভিডিও দেখতে চায় তারা অ্যাক্সিডেন্টের ভিডিও দেখতে চাইবে কি, মানে কি বলবো, রান ওভার করে দেওয়ার ভিডিও দেখতে চাইবে, তাতেই বা অবাক হওয়ার কি আছে। কিন্তু আমার প্রশ্নটা এইখানে, সেদিনেই ঘটনা ঘটার পর থেকে আজকে পর্যন্ত ওখানে উপস্থিত তৃণমূলপন্থী একজন অধ্যাপক বলেছিলেন যে ইন্দ্রানুজ বলে এই ছাত্রটি বা যাদবপুরের কোনো ছাত্র ওখানে মহিলাদের শ্লীলতাহানি করছিল, তারা স্লোগান দিচ্ছিল, গাড়ি চাপড়াচ্ছিল, এই করছিল সেই করছিল, হাজারটা অভিযোগ শুনেছি। শ্লীলতাহানির কোনো অভিযোগ ওখানে উপস্থিত শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার সঙ্গে তার দলের লোকজন যারা ছিলেন কেউ অভিযোগ করেছিলেন। তাহলে কেন আজকে হাসপাতালের বিছানায় শুয়ে আছে যে ছেলেটা আহত হয়ে, সেই ছেলেটার নামে শ্লীলতাহানির এফআইআর রুজু করা হলো পুলিশের
পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকে। 7টা মামলা হলো এই ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে। এদিকে একটা গাড়ি ছাত্রকে ধাক্কা দিয়ে চলে গেল, ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, ক্ষমতার গরম থেকে হোক না কেন, তার বিরুদ্ধে একটা এফআইআর কেন এখন অবধি পুলিশ গ্রহণ করলো না? আপনি যার বাবাকে ফোন করে ক্ষমা চাইছেন, দুঃখ প্রকাশ করছেন, সেই ছেলেটার নামে শ্লীলতাহানির অভিযোগ করাচ্ছেন, আমাদেরকে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বরদাস্ত করতে হবে। এবং দেখুন, এবিভিপির কথা গতকাল সন্ধ্যাবেলা আমি বুঝলাম না, সকাল থেকে ধর্মঘট, ইউনিভার্সিটি স্ট্রাইক ডেকেছিল, এসএফআই সহ হয়তো আরও কিছু বামপন্থী সংগঠন তারা বিক্ষোভ ইত্যাদি করেছিলেন। তৃণমূল স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে তার বিরোধিতা করবে, যদিও বিরোধিতার চেহারাটা খুব একটা রাজনৈতিক ছিল না, মারধর, পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডামি সবই দেখেছি। যাই হোক না কেন, হঠাৎ করে সারাদিন ধরে সব হয়ে যাওয়ার পরে ভোর সন্ধ্যেবেলা যখন ইউনিভার্সিটি শেষ করে লোকের বাড়ি গিয়ে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে, তখন হঠাৎ কেন এবিভিপির মনে হলো যে আরে ভাই সারাদিন বামপন্থীদের সঙ্গে তৃণমূলের লড়াই চললো, যাই সন্ধ্যাবেলা আমরা একটু গিয়ে পেঁয়াজি মেরে আসি। কেন ওদের এটা মনে হলো, কী করতে ভর সন্ধ্যাবেলা যাদবপুরে গেলেন আমি বুঝলাম না। তবে আমি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে কতগুলো বক্তব্য বিজেপি নেতাদের কাছ থেকে শুনলাম যে দেশদ্রোহের ঘাঁটি হয়ে গেছে ওটা, এইসব বিক্ষোভ হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো। শুভেন্দু অধিকারী আবার বললেন যৌথ বাহিনী ওখানে নামিয়ে দিতে হবে। দেখুন, আমি এটা বলেই আমার কথা শেষ করছি সুমনদা, এই ধরনের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তাদের ক্ষোভকে অ্যাড্রেস করার 3টে কায়দা আছে, মানে 2টো কায়দা আছে। এক, আপনি ভালো করে পঠন পাঠন নিশ্চিত করতে পারেন, ছাত্র সংসদ ভোট করাতে পারেন, আপনি সেখানে পড়াশোনার পরে যাতে নিয়োগের নিশ্চয়তা থাকে তার ব্যবস্থা করতে পারেন, রাজ্যকে সেইভাবে চালাতে পারেন। অথবা 2, সেখানে যৌথ বাহিনী ঢুকিয়ে দিতে পারেন। প্রথম পথটা হচ্ছে বামপন্থীদের পথ, দ্বিতীয় পথটা বিজেপির পথ। বাংলা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আগামী দিনে যে পথটাকে ঠিক মনে করবেন তারা সেই পথের পাশে দাঁড়াবেন, সেই পথে চলবেন, আমাদের বিশ্বাস। ধন্যবাদ শতরূপ। আমি এখানে বলে নেব, প্রথমটা আমি কেন শতরূপকে বাধা দিয়ে বললাম যে এটা সম্পূর্ণ অন্য টেক, সেটা হচ্ছে এটা একটা ঘোষিত কর্মসূচি ছিল, শিক্ষামন্ত্রীর যাওয়ার কথা ছিল এবং সেখানে এই ঘটনার বহু আগে থেকে এবিপি আনন্দের প্রতিনিধি আমার সহকর্মী উপস্থিত ছিলেন। শুধু এবিপি আনন্দ নয়, একাধিক সংবাদপত্র এবং ভিজুয়াল মিডিয়া, একাধিক টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা ছিলেন, সম্ভবত গণশক্তি ছিলেন কিনা আমি জানি না, সম্ভবত থাকার কথা, কারণ ছিল না। তার কারণটা হচ্ছে ঘোষিত কর্মসূচি নিশ্চয়ই ছিল, কনফারেন্সে যাবেন এটা ঘোষিত কর্মসূচি ছিল, গাড়ি চাপা দেবেন এটা তো ঘোষিত কর্মসূচি ছিল না। জানলে ডেফিনেটলি গণশক্তি থাকতো। রাজ্যকোষের কনফারেন্সগুলো আমরা কভার করি না, আপনারা কভার করেন। আমার সুমন তাতে আমার মনে হয় আপত্তি করবে না। এবিপি বা যে কোনো, মানে আমি বলছি সাধারণভাবে নিরপেক্ষ যে মিডিয়া হাউস বা যা আছে, গণশক্তি তো নিরপেক্ষ হাউস না, আমরা মেহনতি মানুষের পক্ষে, আমরা পরিষ্কার বলি। এবার তারা একটা শিক্ষামন্ত্রীর একটা কনফারেন্স বা তাকে কভার করবেন, গণশক্তি সাধারণভাবে কভার করে না। এইখানে তোমার সঙ্গে আমার গাড়ি চাপা দেবেন এটা যদি গাড়ি চাপার আগে থেকে এই নিয়ে প্রবল টানাপোড়েন এবং এটা ইনসিডেন্ট এবং ল অ্যান্ড অর্ডার পার্টে চলে আসে, সেই জন্যই তো সংবাদ মাধ্যম যদি গাড়ি চাপা দেওয়ার সুখবরটা আমাদের কাছে গাড়ি চাপার যে ঘটনাটা তার বেশ কয়েক ঘন্টা, এটা তো বিকেলে, তার আগে অন্তত 2-2.5 ঘন্টা ধরে তুঙ্গে চলেছে এই চাপানোটা। কিন্তু সুমনদা আমি নিজে নান আদার দ্যান আই মাইসেলফ, কারণ সেদিন আমি বললাম 6টার সময় আমি এখানে উপস্থিত ছিলাম, প্রথম যে ভিডিওটাই ঘটনার পরে এবিপি সহ বিভিন্ন চ্যানেলে দেখানো শুরু হয়, সেটা কিন্তু ওই জায়গায় উপস্থিত ছাত্রছাত্রীরা যারা কিনা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরই তোলা ভিডিও, যেখানে আমরা দেখি ছেলেটা চোখ ধরে আছে, রক্ত পড়ছে, একটি মেয়ে পাশে থাকে, যে মেয়েটাকে নিয়ে পরে আবার দেবাংশু খুব কুৎসিত পোস্ট করলো, পার্লিজির বিস্কুটের ওই বোনটার মতো দেখতে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমি এইটা বলছি, ওই ঘটনাটা ঘটার পরে কিছু ভিজুয়াল কিন্তু ওইখান থেকেই প্রচারিত হয়েছিল, তারপরে ডেফিনেটলি বাকি মিডিয়া কভার করেছে। আমি জানি না, কিন্তু আমার 2টো কথা আবার রিপিট করতে হবে। একটা হচ্ছে যে এই ছবিটার সঙ্গে এবিপি আনন্দের ফুটেজ মিলছে না, আর 2 হচ্ছে সবথেকে বড় কথা যে ওখানে এবিপি আনন্দ সহ বহু সংবাদ মাধ্যম, যেহেতু একটা গন্ডগোল গত 2-2.5 ঘন্টা ধরে পাচ্ছিল, সেখানে সবাই উপস্থিত ছিল। নাম দেখানোটা ঠিক হবে না, তুমি বলছো বলে আমি তোমার সেটা দেখাতেও পারি, আমার মোবাইলেও রয়েছে চ্যানেলের নামের জায়গাটা ক্রপ করা। ওই এই ঘটনাটা ঘটার পর এই পার্টিকুলার ছবি, যেটা অনির্বাণ সঠিকভাবেই বললো, এই ছবিটা তারপর ওই একটি চ্যানেলেই প্রথম দেখানো হয়েছিল ঘটনাস্থল থেকে। ওই চ্যানেলের জায়গাটা ক্রপ করে ডেফিনেটলি গণশক্তি তো অন্য চ্যানেলের ক্যারি করে করবে না, কিন্তু আমি তোমাকে এখন দেখাতে পারি, তো আমি তোমাদের চ্যানেলের নামটা বলছি না। আমার মনে হয় আমাদের বলার দরকার নেই, কিন্তু গণশক্তির উচিত বা পার্টিগতভাবে যেহেতু তৃণমূল চ্যালেঞ্জ করেছে, এই গোটা ফুটেজটা মানুষের সামনে প্রেস কনফারেন্স করে লোকের সামনে নিয়ে আসা। ভালো হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে 7টা এফআইআর হয়েছে। এই আমি এটা দেখাচ্ছি, আমি চ্যানেলের নামটা দেখাবো না, আমি তৃণমূলের চ্যালেঞ্জ, তৃণমূল তো বললাম তো সন্দেশখালী ধর্ষণের ভিডিও দেখতে চেয়েও চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আমি শতরূপের সঙ্গে একমত, সেটা হচ্ছে শ্লীলতাহানি এবং ঘড়ি ছিনতাইয়ের মামলা হচ্ছে ওই ছেলেটার বিরুদ্ধে। আমি বলছি এরও তো কোনো উত্তর নেই অনির্বাণ।
ওই ছেলেটা আহত হয়ে 14টা স্ট্রিট নিয়ে ছটফট করছে, ও ঘড়িটা কখন চিন্তাই করলো আর শ্লীলতাহানি কখন করলো? দেখুন, এখানে কুণালবাবুর কথা ধার করে বলতে পারি 200 পাতার বই 150 পাতা বা এক্ষেত্রে 198 পাতা থেকে পড়া শুরু করার কোনো মানে নেই। সেদিন সারাদিন ধরে যা ঘটনা ঘটেছে, আগের অংশটাকে খুব কনফিডেন্টলি বাদ দেওয়া, এটা আমার মনে হয় না খুব উচিত কাজ হচ্ছে। সকাল থেকে একটা সেমিনার চলছিল, সেখানে শিবাজী প্রতিম বসু এবং জয়ন্ত ঘোষাল, যাদের সঙ্গে তৃণমূলের কোনো দলীয় সম্পর্ক আছে বলে আমার অন্তত জানা নেই, কিন্তু তোমার সঙ্গেও আছে বলে জানা নেই, কিন্তু আছে তো। ঘুরপথে সেখানে ওর দালাল হ্যান না, যে যা খুশি বলতে পারে, রতন টাটার 5 আটা তাদের বয়ানে সারাদিন যা যা ঘটেছে সেটা রয়েছে। সেখানে যা যা ঘটেছে তার ভিত্তিতে যদি এফআইআর হয়ে থাকে, সেখানে যদি রংলি কেউ ইনফ্লিক্টেড হয়ে থাকে, যেখানে ঘটনাটি ঘটেছে কার বয়ানে হয়েছে আমি জানি না। কালকে এই এফআইআর নিয়ে আগামীকাল আপনাদের সামনে আমি বিস্তারিত রিপোর্ট আনবো। কালকে দেখিয়েছি যে একটা যিনি এফআইআর করেছেন, যিনি কমপ্লেন করেছেন, তার বাড়ির ঠিকানাটা 32 নম্বর একটি গলি, যে গলিটা শেষ হচ্ছে 23 নম্বরে। বিস্তারিত একটা নয়, 7টা এফআইআর এর বিস্তারিত অন্তর্তদন্ত রিপোর্ট আমি কালকে একটা সেন্টেন্স বলছি। শিবাজী প্রতিম বসু যদি তৃণমূল না হয়ে থাকেন, নিরপেক্ষ হয়ে থাকেন, তাহলে আমিও সিপিএম নই, আমিও একজন নিরপেক্ষ বিশ্লেষক। ব্যক্তির নামে আলোচনা নয়, আমি এখানে নেই নয়। শুভব্রত অধিকারী এবিভিপির সেন্ট্রাল কমিটির সদস্য। শুভব্রত, যদি একটু পোডিয়ামে গিয়ে বলেন সার্জিক্যাল স্ট্রাইক মানে কি? আপনারা বলছেন যে আগামী দিনে যাদবপুরে এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইক করবে, যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনার সময় শুরু এখন। সার্জিক্যাল স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে। সার্জিক্যাল স্ট্রাইক হবে যাদবপুরকে নেশার আতুর ঘর বানানোর বিরুদ্ধে। যাদবপুরের একাংশ ছাত্রছাত্রী যারা যাদবপুরে, যারা গোটা দেশে ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, যাদবপুরে তারা বিরোধী সংগঠনের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন কয়েক বছর ধরে। আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক নেশার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছি বাম তৃণমূল ভাই ভাই, তলে তলে ফিশ ফ্রাই। আর আমাদের কিন্তু আপনাকে ভোট চাইছেন, ছাত্র ইউনিয়নে ভোট চাইছেন? 100 বার চাইছি, আমরা ভোট চাইছি। বাকিদের সাথে আমাদের তফাৎ এখানেই। তাহলে ভোটের মাধ্যমে দখল করুন, সার্জিক্যাল স্ট্রাইক কেন? ভোটের মাধ্যমে দখল করবো। আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো নেশার বিরুদ্ধে, নেশামুক্ত যাদবপুর করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক মানে তো বোম আর এরোপ্লেন নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নয়। একটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পদ্ধতিতে স্ট্র্যাটেজি করে, যেভাবে স্ট্র্যাটেজি তৈরি হয় সেভাবে স্ট্র্যাটেজি করে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো। শুভব্রত, কিন্তু আমি বলছি নেশার কথাটা শনিবারের তো কোনো নেশার ঘটনা ঘটেনি, তো নেশা মুক্তি কেন্দ্র খোলার মতো শনিবারের ঘটনার পরে নেশারটা মনে পড়লো কেন? বাম তৃণমূল বাইনারি তৈরি করার চেষ্টা, সম্পূর্ণভাবে বাম তৃণমূল একটা বাইনারি তৈরি করার চেষ্টা। আমরা প্রথমেই বলেছি সামনে শাসক বিরোধী ভোট, সেই ভোটকে বিভাজিত করার জন্য এটা একটা পরিকল্পিত প্রয়াস। ব্রাত্য বসু আজকে তৃণমূলে আছেন, কয়েকদিন আগে তো তিনি বামপন্থী ছিলেন, আবার যেদিন তৃণমূল থাকবে এরা বামপন্থী হয়ে যাবে। এদের কোনো ভরসা নেই, এদের কোনো ভরসা নেই। এটা পুরো লেফট ইকোসিস্টেম বানার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে এক হতে হবে। আপনারা জেএনইউতে যেরকম বলতেন যে সার্জিক্যাল স্ট্রাইক করব, মাস্ক পরে আলো নিবিয়ে 2020-তে, ওটাকেও আপনারা সার্জিক্যাল স্ট্রাইক বলেছিলেন। ওরকম কিছু পরিকল্পনা করছেন নাকি যাদবপুরে? জেএনইউতে যে সেটা এবিভিপি করেছিল তার কি প্রমাণ আছে? তার তো কোনো প্রমাণ নেই। জেএনইউতে ওটা কি সার্জিক্যাল স্ট্রাইক? আমরা এখানে গণতান্ত্রিকভাবে সার্জিক্যাল স্ট্রাইক করব, গণতান্ত্রিকভাবে নেশামুক্ত যাদবপুর করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করব। ইন্দ্রনুজ রায়ের মতো যারা ভারত বিরোধী পোস্ট করে, আপনারা জানেন ইন্দ্রনুজ রায়, আমি এখানে ফেসবুকে বিস্তারিত দেখিয়েছি, সঙ্গেও আছে। হ্যাঁ, আমরা ভারত বিরোধী পোস্ট, আমার কাছে স্ক্রিনশটও আছে। ইন্দ্রনুজ রায়ের মতো যারা ভারত বিরোধী প্রোডাক্ট, তাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। আমি মনে করি তার দ্রুত আরোগ্য কামনা করি। সে সুস্থ হওয়ার পর তার তো কলকাতা পুলিশের তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। যদি ভারত বিরোধী হয় তার দায়িত্ব তো প্রশাসনের, রাষ্ট্রের। এবিভিপিকে সেই দায়িত্ব কে দিল? আমরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করছি, আমরা তো দায়িত্ব নিয়ে আমরা তো প্রতিবাদ করছি, যে আমরা তো বলছি কলকাতা পুলিশকে ব্যবস্থা নেওয়া হোক। আমরা আমি বলছি নেশার ব্যাপারটা শনিবারের পরে আপনাদের মাথায় এলো কেন? আমরা তো দীর্ঘদিন ধরে বলছি। 2016 সালে আমরা যখন বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম প্রদর্শন করতে যাই, যারা ফ্রিডম স্পিচের কথা বলে, সেই ফ্রিডম স্পিচ তারা যাদবপুরে দেখাতে পারে না। আমাদের যারা ছাত্র, তাদের ওপর ব্যাপক আক্রমণ হয়েছে, দেখেছেন, ক্যাম্পাসে ফেলে পিটিয়েছে। 2019-এ যখন আমরা ক্যাম্পাসে সেমিনার করতে গেলাম, ঠিক একই ঘটনা ঘটেছে। আপনারা জানেন হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিরোধী কোনো ছাত্র সংগঠনের অস্তিত্ব তারা রাখতে দেয় না। যারা সেইখানকার ছাত্র বিরোধী ছাত্র সংগঠন করে, তারা যখন ক্লাসে ঢোকে বাকিরা ক্লাসে বেরিয়ে যায়। এরকম কয়েক ঘন্টা এক্সাম্পল আমি আপনাদের সামনে দিতে পারি। অনেক
ধন্যবাদ। আমি উত্তরটা এবার নিয়ে নেব। 1955 সালে যে বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু, সেই ত্রিগুণা সেন প্রথম উপাচার্য ছিলেন, তার একটার পর একটা মাইল ফলক গৌরবের তারা পার করে এসেছে। আমি কালকেও বলেছি যে ন্যাকের বিচারে যাদবপুর বিশ্ববিদ্যালয় A+ গ্রেড পেয়েছে। অমর্ত্য সেন থেকে শঙ্খ ঘোষ থেকে বুদ্ধদেব বসু সেখানে পড়িয়েছেন। এই কিছুদিন আগে গোটা দেশে শিরোনাম হলো যে ফেসবুক এক ছাত্রকে 1,83,00,000 টাকার অফার দিয়েছিল, গুগল দিয়েছিল 1,40,00,000 টাকার। টাকা দিয়ে মেধার বিচার হয় না, কিন্তু ঘটনাচক্রে এই যাকে দেয়া হয়েছিল জাতীয় সমস্ত জায়গায় শিরোনাম হয়েছিল 22 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারের এক ছাত্রকে। বামপন্থী ছাত্ররা আছে, অন্যান্য ইউনিভার্সিটি তো আছে, কিন্তু সেখানে তো এই ধরনের ব্যাপারগুলো ঘটছে না। তাহলে এখানেই বামের গায়ে এত কালি বা লাগছে কেন? এবং এই যে আমি যতটুকু জানি, বামপন্থী যারা নেতা ছিলেন বা আছেন শ্রদ্ধেয় নেতারা, তারা কিন্তু কখনোই হিংসার প্রশ্রয় দেননি কিছু উগ্র বামপন্থী নেতা ছাড়া। ছাত্ররা আসে যায় চলে যায়, নেতারা আসে যান চলে যান, কিন্তু বিশৃঙ্খলাটা ধারাবাহিকভাবে থেকে থাকে। এবং এর জন্য আলটিমেটলি কী হচ্ছে, সাধারণ ছাত্র যারা যাদবপুরের হয়ে ইন্টারভিউ দিতে যায়, এরকম অনেক ছাত্র আমাকে বলেছে যে স্যার ইন্টারভিউতে প্রশ্ন করছে কি এসেই তুমি আবার ঘেরাও করবে নাকি। তো এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের যে অপমানজনক উক্তিগুলো, সেগুলো তাদের হজম করতে হয়। এইগুলো কি ঠিক? আমি খুব সংক্ষেপে একটা কথা বলি। আজকে যে জায়গা থেকে কথাগুলো আসলে উনি অত্যন্ত সিনিয়র মানুষ, আমি ওনার সাথে তর্কে যেতে চাই না, কিন্তু বিশৃঙ্খলা বলতে মূলত যে সময়টা থেকে শুরু করলেন উনি, ওই যে হোক কলরব আন্দোলনটা, সুমনদা আমাদের ভুললে চলবে না, হোক কলরব আন্দোলনটা ছিল কয়েকজন মোলেস্টারের শাস্তির দাবিতে আন্দোলন, এবং যারা সেই মোলেস্টারদেরকে আড়াল করতে চেয়েছিল তাদেরকে মাথা নিচু করে ইউনিভার্সিটি ছাড়তে হয়েছিল। এতে বামের গায়ে কালি লাগেনি, কালিটা লেগেছিল যারা মোলেস্টারদেরকে আড়াল করতে চেয়েছিল তাদের গায়ে। এক। দ্বিতীয় কথা, যাদবপুরে দেশদ্রোহীদের আখড়া, যাদবপুরে নেশা হয়, এই প্রচারগুলো তো গত সেই সময় আমরা শুনেছিলাম। 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোন দেশদ্রোহিতার ঘটনা এবং কোন ড্রাগ পেডলিংয়ের ঘটনা আজকে 11 বছরে যাদবপুরে ধরা পড়লো? 2। 3 নম্বর কথা আমি এখানে বলছি যে এই যে ইন্টারভিউতে উনি বললেন প্রশ্ন করা হয় যাদবপুর থেকে কেউ গেলে আমায় তুমি ঘেরাও করবে কিনা, তুমি তো বললে যাদবপুরের একজন ছাত্রকে ইন্টারভিউ নিয়ে গুগল এবং আর একটি সংস্থা 1.5 কোটি 2 কোটি টাকা করে মাসের স্যালারি অফার করেছে। পশ্চিমবাংলার যে বিশ্ববিদ্যালয়গুলোর ছেলেমেয়েরা এখনো অবধি সবচেয়ে সম্মানজনক নিয়োগের কাছাকাছি যেতে পারে, তার মধ্যে প্রথম নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। সুতরাং এগুলো প্রপাগ্যান্ডা। এবং আমার শেষ কথা সুমনদা, ছাত্র সংসদ ভোট না হওয়াটা শুধুমাত্র যাদবপুরের সমস্যা না, যাদবপুরে তাও আমরা বলতে পারি এক্স্যাক্টলি কেন, হ্যাঁ ঠিক, আমি তোমার সাথে একমত, আমি সেখানেই বলছি যাদবপুরে তাও আমরা বলতে পারি এইটুকু আশ্বস্ত আমরা আছি, ওখানে স্টুডেন্টস ইউনিয়ন ভোট না হলেও তৃণমূল ওখানে ছাত্রদের টাকা নয়ছয় করতে পারছে না। কিন্তু পশ্চিমবাংলার বাকি কলেজগুলোর অবস্থা কি বলো তো? গুরুদাস কলেজ দেখলে ছাত্র সংসদ ভোট হয় না, কিন্তু তৃণমূলের ইউনিট কমিটি তারা স্টুডেন্টস ইউনিয়নের টাকায় কে এনে জাল পাস ছাপিয়ে বিক্রি করে একজন আর্টিস্টকে মেরে ফেললো নজরুল মঞ্চের ভেতরে, তার মৃত্যুর কারণ ঘটালো। সুতরাং এই সমস্ত প্রপাগান্ডা করে লাভ আছে? ভালো আমার বলার বিষয় এটাই যে এতগুলো ক্যাম্পাস গোটা দেশে আছে, গোটা দেশে কম বেশি 80% ক্যাম্পাস এবিভিপি চালায়, তাই নাকি? কম বেশি। এটা কোথায় 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 ঠিক হলো? আজকে গোটা দেশে কোথায় এসএফআই, কোথায় এসএফআই দেশে যাওয়া চলে যাওয়া নাম শুনেছেন ভাই? হ্যাঁ, মাধব কলেজের নাম শুনেছেন? মাধব কলেজে এবিভিপি খুন করেছিল, গোপাল সেনের কথা বললেন তো, গোপাল সেনকে তো খুন করেছিল যারা ওই দিন রাত্রির বেলা পালিয়ে গেছিল। তুমি একটা প্রশ্ন করেছিলে, জানতে চেয়েছিলাম, আমিও সার্জিক্যাল স্ট্রাইক মানে কি, তার উত্তর পেলাম। সার্জিক্যাল স্ট্রাইক মানে হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে। তবে ওনার একটা কথার সাথে আমি একমত, আগের বার যেটা বলেছিলেন, যেটা ব্রাত্য বসুকে ইঙ্গিত করে, আগে বামপন্থী ছিলেন এখন তৃণমূল, কি ভরসা কবে কোথায় থাকবেন? বেসিক্যালি যেটা বলতে চাইলেন শুভেন্দু, আগে তৃণমূল ছিল এখন বিজেপি, কি ভরসা আছে কাল কোথায় থাকবে? আমি আমার বলার বক্তব্যটাই গোটা রাজ্যে না, যেটা ব্রাত্য বসুর ক্ষেত্রে ঠিক, ওটা শুভেন্দুর ক্ষেত্রে না। কিছু এসএফআই বাম অতি বাম যাদের কোনো আদর্শ নেই, গুন্ডামি করেছে 34 বছর ধরে, তারা গুন্ডামি করেছে, আজও করছে। যাদবপুরে এসে নোংরা রাজনীতির চাষ করলে কি ট্রিটমেন্ট দেওয়া হয় সে বাবুল সুপ্রিয় জানেন, এবং তার বাবুল সুপ্রিয়র কাছে শিখে গিয়েই ওনাদের দলের নেতা হয়তো ছাত্র মারতে বা ছাত্র খুন করতে এসছেন, বা ওনার দলের অন্যান্য নেতারা ছাত্র ইউনিভার্সিটিতে গুন্ডা ঢুকিয়ে দেওয়ার হুমকি দেয়। কিন্তু হ্যাঁ, সেটা ক্যাম্পাসে পুলিশ ঢোকা না ঢোকা নিয়ে ফিরদৌসদার অবস্থান নিয়ে আমি অবাক নই, কারণ ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে 2005-এ আন্দোলনরত ছাত্রদের পিটিয়ে ছাত্র এরাই করেছিল। অতএব ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে ইনফরমেশন
পুলিশ দুজন, হ্যাঁ। ইনফরমেশনের কথা ব্রাত্যবাবু এটা বলেইছিলেন যে ঘেরাও হবে, যা হবে হবে, পুলিশ আমি ডাকবো না, ইটস ওয়েল ডকুমেন্টেড। এবং তিনি ঘেরাও হয়েছেন, ডেপুটেশন রিসিভ করেছেন, তার ছবি অবধি আছে। তারপরেও ঘেরাও হয়েছে, তারপরেও গাড়ি আক্রমণ হয়েছে, তিনি কিন্তু পুলিশ ডাকেননি। এটা তার রাজনৈতিক অবস্থান। ইউ ক্যান বি উইথ ইট, ইউ ক্যান বি অ্যাগেনস্ট ইট, সেটা আলাদা কথা। কিন্তু ক্যাম্পাসের ভেতরে পুলিশ ডাকা উচিত ছিল এবং ডেকে এনে পিটিয়ে ছাত্র করা উচিত ছিল। এটাই হচ্ছে সিপিএম এর। 2005-এর এই যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সুজন চক্রবর্তী থেকে শুরু করে আমাদের পার্টির বড় বড় নেতা যারা যাদবপুরের প্রাক্তন নেতারা যাদবপুরে দাঁড়িয়ে এমনকি বামফ্রন্ট সরকারের সমালোচনা করেছিলেন। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি এটা বলছি, ওইটা করে যে র্যাগিংয়ের কালচারকে বাঁচানো হয়েছিল তার বড়ি হলো স্বপ্ন বলে বাচ্চা ছেলেটা, আমি গোটা নামটা নিচ্ছি না, বিভিন্ন আইনের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে অনির্বাণের এই মৌলিক অবস্থান বা এই নৈতিক অবস্থান, পাশে অভিজিৎবাবু বসে আছেন, যে হোক্কলরব আন্দোলন নিয়ে হচ্ছিল, গোটা আন্দোলনটা তো শুরু হয়েছিল এই কারণে যে ইসিকে ঘেরাও করা হয়েছিল মোলেস্টারদের শাস্তির দাবিতে। তৃণমূল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তখন এক দেবস্থানীয় মানুষ আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি পুলিশ পাঠিয়ে ক্যাম্পাসে মোলেস্টেশনের শাস্তি চাই যে ছাত্ররা, তাদেরকে পিটিয়েছিলেন, তাদেরকে রক্তাক্ত করেছিলেন, তার প্রতিবাদে গোটা আন্দোলন হয়েছিল। 26 সালে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরকেও কিভাবে ঠান্ডা করতে হয় আমরা দেখিয়ে দেব। দুঃখের কথা যেটা, যে আমরা সকাল থেকে কি করেছি, আমরা সকাল থেকে একটা সেমিনার করেছিলাম। সেমিনারের বিষয় ছিল শিক্ষায় গৌরিকীকরণ। সেই গৈরিকীকরণের কথা আমরা বলেছি এবং পরবর্তীকালে সেই গৈরিকীকরণের উপর 3 জন বক্তব্য রেখেছে এবং তারপরে আমাদের এজিএম শুরু হয়েছে, বিভিন্ন প্রস্তাব পাস হয়েছে এবং আমাদের যারা বক্তা ছিলেন সেই বক্তাদের অধিকাংশ এই গৈরিকীকরণের বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছিলেন। দুর্ভাগ্যের কথা যে যখন আমরা বিজেপি আরএসএস এর গৈরিকীকরণের বিরুদ্ধে স্লোগান তুলছি, সংঘবদ্ধ হচ্ছি, তখন বাম এবং অতিবাম সংগঠন তারা সক্রিয়ভাবে সাথে বাধা প্রদান করেছে এবং আমাদের হেকেল করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা প্রকাশ্য অনুষ্ঠানে মানে মাতৃপিতৃ স্থানীয় টিচারদের ওই রকম ভাষা ব্যবহার করতে পারে। ছাত্র হিসেবে তোমাদের ব্যবহার সব থেকে প্রথমে যদি বলার, ওখানে ওনারা শিক্ষার গৈরিকীকরণের বিরোধিতা করছেন, খুব ভালো কথা, কিন্তু সেখানে হচ্ছে কি এই রাজ্য ইতিমধ্যে এনইপি লাগু হয়ে গিয়েছে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি যে না অভিনব হলো, আমি বলছি যে তুমিও আই উইটনেস, সুমন বন্দ্যোপাধ্যায় আই উইটনেস, উনি যেটা বললেন ছাত্রদের সেদিন ব্যবহার, তাদের অধ্যাপকদের সম্পর্কে, সেইটা এবার আমি বলি ওগুলো। প্রথমে যদি কথা ক্ল্যারিফাই করে রাখা দরকার যে সেখানে আমরা কোনো গৈরিকীকরণের বিরুদ্ধে কথা হচ্ছে বলে যাইনি, সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল। আমরা বাধা দিয়েছি, বলতে দাওনি তোমরা, ঠিক আছে বলতে দাওনি, এখন যেমন আপনি বলতে দিচ্ছেন না, সেখানে উনি বললেন না যে পিতৃমাতৃ সম হচ্ছে গিয়ে শিক্ষক শিক্ষিকারা ছিলেন। যদি আজকে সেই কোটান কোট পিতৃমাতৃ সম শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হচ্ছে গিয়ে শ্রেয়দাহানি করে, সেখানে ছাত্রীদের যদি জামা টেনে ছিঁড়ে দেয়, সেখানে যদি বাইরের কলেজ থেকে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাদেরকে মদ্যপ অবস্থায় নিয়ে এসে ওখানে ছাত্রদের উপর চড়াও হয়, তাহলে সেই রকম লোকেদেরকে, সেই রকম প্রফেসরদেরকে কোটান কোট আমরা পিতৃমাতৃ সম বলে মনে করি না। আমি আপনার কথাগুলো শুনলাম। প্রথম কথা হচ্ছে গৈরিকীকরণের বিরোধিতা করেছে বামপন্থীরা, এই কার্ডটা না বারবার খেলবেন না। ভারতে যবে থেকে শিক্ষায় গৈরিকীকরণ শুরু হয়েছিল সেই মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার সাথে আমার মনে আছে আমার প্রথম আলাপ হয়েছিল, আপনি যেটা বললেন আমি আপনার সাথে একমত, মানে অধ্যাপক তার গায়ে মানে হাত তোলাকে কেউ বা গালাগাল দেওয়াকে কেউ সমর্থন করতে পারে না, আপনি যেটা অ্যাবিউজ করার কথা এখানে বললেন। কিন্তু আমার এটা মনে আছে সুবন্ধা, আপনার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালকে মারছে টিএমসিবির ছাত্ররা, সেই ঘটনার পরে এই টেবিলে আমি সেই প্রিন্সিপালের পক্ষে আর আপনি যে ছাত্ররা মারছে তাদের পক্ষে। আর আমার শেষ কথা, আমি এখানে বলছি যে আমার সবচেয়ে ভালো লাগলো এই পুরো ব্যাপারটাতে, এই যে ওনারা বারবার কথাটা বলছেন যে ছাত্রদের দিক থেকে কিছু অছাত্রশীল আচরণ হয়েছিল। দেখো সুবন্ধা, আমি ওখানে ছিলাম না, আমি জানি না, আমি যদি ধরে নিই যে কিছু আচরণ হয়েছিল, আমি খালি একটা কথাই বলছি, তারপরে যদি এরকম ঘটনা ঘটে না যে তার প্রত্যুত্তরে একজন ছাত্রের উপর দিয়ে রাষ্ট্রের গাড়ি চলে যাবে, তারপরে ছাত্রদের জায়গা থেকে কি ভুল ত্রুটি হয়েছিল ওগুলো খুব গৌণ হয়ে যায়। আমার খালি এইটুকুই বলার, ওখানে উপস্থিত ছিলাম না, তাও আমার এইটুকু বলার। একটা কথা ব্রাত্যবাবু ঠিক বলেছেন, এতগুলো সমালোচনা করে বলছি, এই ঘটনা ঘটানোর সাহস উত্তরপ্রদেশে দেখাতে পারবে? এবং এটাও বলে দিয়ে যাচ্ছি, আজকে কট্টর কথাপন্থী হতে পারি আমি, তাও বলছি 2026 সাল ক্ষমতায় এলে না ওই যাদবপুরের ওই দেশবিরোধী শক্তিকে এই যে ট্রিটমেন্ট বললো, ট্রিটমেন্ট দিতে 1 ঘন্টা লাগবে। আমি উত্তরগুলো নেব, পরপর নেব, এক করে কারুর কথা শোনা যাবে না। আমি বলছি যে কথাগুলো বললেন যে 26-এ জিতলে যাদবপুর কেন, গোটা পশ্চিমবাংলাতেই অনেক অভিশাপ থাকবে, কিন্তু যাই হোক সেসব আশঙ্কা তো 70 বছর বাংলা পেরিয়েছে, আশা করছি আগামী 170 বছরে পেরোবে। তবে আমি একটা কথা বলছি, দেখুন এই
আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি সুমনদা, ওই যে ছেলেটি আমি তাকে চিনি না, কিন্তু যখন বললো না যে বাবুল সুপ্রিয়কে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, কথাটা সত্যি কথা বলছি, এখানে বসে আমারও কানে লেগেছিল। কিন্তু আমি তোমায় বলছি যে ট্রিটমেন্ট দেওয়া শব্দটা যদি খারাপ হয় তাহলে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো শব্দটা আরও খারাপ। তফাৎটা হচ্ছে এইটা একজন ছাত্র, একটা বাচ্চা ছেলে বলছে, আর ওইটা রাজ্যের বিরোধী দলনেতা বলছে, এইটা বা একজন দিলীপ ঘোষের মতো একজন পার্লামেন্টারিয়ান, মানে এক্স পার্লামেন্টারিয়ান বলছেন। এই হচ্ছে 2 নম্বর কথা। তবে আমি বলছি আজকে গোটা সন্ধ্যায় আমার সবচেয়ে ভালো লাগলো বাবুল সুপ্রিয়র একটা স্টেটমেন্ট, যে বাম অতিবামদের কোনো আদর্শ নেই, খালি ওনার আদর্শ আছে, তাই উনি বিজেপি থেকে তৃণমূলে চলে গেছেন। এখন আমি যাবো, আমি এদিকে আমি এটা খুব দেখে স্বাভাবিক ভালো লাগছে, এটা দেখে বিমলদা ওখান থেকে বক্তব্য রাখতে গিয়ে যেহেতু বিজেপি নেতা আক্রমণটা তৃণমূলকে করলেন, অথচ উনি আক্রান্ত হলেন কিন্তু সিপিএম এর দ্বারা বা বামপন্থী। ভালো না খারাপ? এই যে বামরাম সমঝোতার যে ছবির কথা মুখ্যমন্ত্রী বারবার বিজেপিকে সমর্থন করলে সমঝোতা হবে, জেএনইউ বা জামিয়া মিলিয়াতে যে ধরনের ঘটনা বিজেপি ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটুক, এটা আমরা চাই না কেউ, আমরা এই ঘটনা ঘটাবো না। জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি বলার পর কি ট্রিটমেন্ট হয়েছিল জানো তো? কোট আনকোট। পাশাপাশি আমায় বলতে হবে যে বাড়িতে বিক্ষোভ, আমি বলছি কালকে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ কেন? বাড়িতে একা শিক্ষামন্ত্রী থাকেন না, এবং আমাদের এই অবস্থান এখন নয়, অন্তত 2 দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি পাম এভিনিউতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ওই রকম উত্তাল সময় 2011-র আগে নিয়েছিলেন, আমরা তীব্রভাবে এই অনুষ্ঠানে বিরোধিতা করেছিলাম। সেখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন আদিগঙ্গায় একটা কর্মসূচি হয়েছিল বাড়ি ঘেরাও, সেটার বিরোধিতা করেছিলাম। ঠিক ফর দ্য ভেরি সিম্পল রিজন সদরূপ যে কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী একা বাড়িতে থাকেন না, তার বাড়িতে লোক থাকে। আমি একদম শোনো, এই প্রশ্নটা প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটা করার অধিকার তোমার রয়েছে, তৃণমূল কংগ্রেসের নেই। তার কারণটা হচ্ছে ওনারা পদ দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক ব্যানার্জি বলেনি যে বিজেপি নেতাদের এবার বাড়ি বাড়ি ঘেরাও করা হবে, বলেছেন কিনা? এবার সেই দিন সন্ধ্যাবেলাতেও আমি সব করে বললাম তোমার মুখে মানায়, ওনাদের মুখে মানায় না। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, মানে মমতা ব্যানার্জির পরিবার হরিশ্চন্দ্র স্ট্রিটে সব প্লট কিনে রেখেছিলেন জানতাম, কিন্তু ব্রাত্য বসুও গোটা দমদম কিনে রেখেছেন জানি না। কালিন্দী মোড়ে বিক্ষোভ দেখিয়েছে, মানে ব্রাত্য বসুর বাড়িতে বিক্ষোভ হয়ে গেল, কেন হলো আমি জানি না, যেটা ওনারা বলার চেষ্টা করেছেন। আমি একটা কথা আমি বলছি, এক সুমনদা যে কথাটা বললেন না যে পুলিশ ঢোকানো ইত্যাদি আমরা সমর্থন করি না, কি জেএনইউর মতো ঘটনা এখানে ঘটেনি? গতকালের ওই ভিডিও আমরা তুমিও দেখেছো, আমরা দেখেছি, হয়তো তোমরা দেখিয়েওছো। মেদিনীপুর কলেজে আমরা কি দেখলাম সুমনদা, একটা বাচ্চা মেয়েকে তুমি দেখো কি গা ঘিনঘিনে করা ব্যাপার, পুলিশ না আলোচনা করেছো ক্যাচ নেওয়ার মতো করে গেটে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে নিয়ে আয় নিয়ে আয়। একটা বাচ্চা মেয়েকে, কলেজের ছাত্রীকে মারতে মারতে 3-4টে তৃণমূলের গুন্ডা বার করে আনলো, যে মুহূর্তে গেট অব্দি আনলো, 4টে পুলিশ খপ করে ধরলো, ধরে মেয়েটাকে মারছে রাস্তায়। আরেকটা ভিডিও করে দিয়েছে যে ছাত্রছাত্রীদের গোলমালে এক তো নিষ্ক্রিয় ভূমিকা অধিকাংশ ক্ষেত্রে, যেখানে সক্রিয় ছাত্রছাত্রীদের দিকে লাঠি ছুটছে পুলিশ। কেন এই ছবি দেখবো? আমি আপনাকে যত সম্মান করি স্যার বলে কথা বলি, আমার খালি আপনার কাছে একটাই প্রশ্ন, যে আপনি তখন থেকে আজাদি আজাদি বলে যাচ্ছেন, আপনার আপত্তিটা কি অন্য কোনো আজাদিতে নাকি? যে ওই জেএনইউতে স্লোগান উঠেছিল মনুবাদ সে আজাদি, পিতৃবাদ সে আজাদি, আপনার আপত্তিটা ওই জায়গাটায়? কাশ্মীর মাঙ্গে আজাদিতে আপত্তি না, বলেছিল ভারত মেই আজাদি চাইছে, ভারত সে আজাদি নেই চাইছে। প্রথম কথা হচ্ছে আফজাল গুরুর কথা বললেন, আফজাল গুরুকে শহীদ বলা পিডিবির সঙ্গে ওনারা 4 বছর সরকার চালিয়েছেন। এনিওয়ে আমি বলছি, আমরা মনে করি কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, কাশ্মীর চিরকাল ভারতে থাকবে। এবার আপনি বলুন আমার সঙ্গে মনুবাদ সে আজাদি বলুন। তুমি কি মনুবাদের পক্ষে? কথাই চলবে। আমি বলছি কাশ্মীর ভারতে হলো মনুবাদ, আমি বলছি কাশ্মীর ব্যক্তি এবং তত্ত্বের দ্বন্দ্ব নিতে আমি যাব না। শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেবেন না, এটা কোনো সংস্কৃতি নয়। একসময় এরা উপাচার্যকে খুন করেছিল, এই সংস্কৃতি শেষ হওয়া দরকার। দেখছে পশ্চিমবঙ্গের হাজার হাজার দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধা এবং উচ্চশিক্ষার জন্য। সারাদিন কোথায় ছিলে? কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে গেট টপকাতে গেলে? তুমি জানো হয়তো সারাদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, 11 পরীক্ষা ছিল। পরীক্ষার সময় মিছিল পরীক্ষা হচ্ছিল, যাদবপুর তো ইউনিভার্সিটি। এই সমস্ত সমস্যার সমাধান একটাই হতে পারে, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ভোট হয়। শিক্ষার বামপন্থী 75% বহিরাগত ফুটে যাবে, কাউন্টার পাঠায় না।
আমি এটাই বলতে আমি এটা দুবার শুনলাম ভাইও বললেন লিঙ্গ কমিশন কেমন আমি জিজ্ঞেস করছি লিঙ্গ কমিশনটা তো পশ্চিমবাংলায় তৈরি হয়নি গোটা দেশে তাহলে তো লিঙ্গ কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী গুজরাটেও ভোট হওয়া উচিত ইউপিতেও ভোট হওয়া ছাত্র সংসদ হয় না তো এই গেল এক দ্বিতীয় কথা হচ্ছে সুকান্ত মজুমদারের ওই দুটো রাজ্যে ছাত্র সংসদ ভোটই হয় না দ্বিতীয় কথা হচ্ছে সুকান্ত মজুমদার যে কথাটা বললেন উনি এটা বলাতে আমি অবাক নই কারণ উনি মানে দলীয়ভাবে বিজেপির নেতা কিন্তু কদিন আগে আমরা মিডিয়াতেই খবর দেখছিলাম যে উনি শিক্ষক হিসেবে উনি আবার বেকুবা করতেন সুতরাং ওনার জায়গা থেকে এই সহানুভূতি বারবার করে বলছি আমি ওখানে উপস্থিত ছিলাম না যেমন আমরা অনেকেই ছিলাম না কি ঘটনা ঘটেছে না ঘটেছে জানি না কিন্তু 100 বার এটা হয়তো বলার জায়গা রয়েছে যে ছাত্রদের হয়তো অত্যুৎসাহে কিছু জিনিস তারা একটু নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হতো কিন্তু বারবার এখানে আমাদের যে তারপরে যদি কোনো ছাত্রের ওপর দিয়ে সরকারি গাড়ি চলে যায় তারপরে সরকারের ভূমিকাটা এখানে অনেক প্রধান হয়ে যায় ছাত্রদের দু চারটে ছোটখাটো ভুলভ্রান্তি বা একটু চিৎকার তখন গৌণ হয়ে যায় প্রশ্নের উত্তরটা আমায় দিন সেটা হচ্ছে 8 বছর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এবং 6 বছর যাদবপুরে কেন শিক্ষা নির্বাচন হবে না আমি এই প্রশ্নের উত্তর এখানে দেব না সেই রেজিস্টার প্রতিষ্ঠানের সভাপতি বা তাদের অধ্যাপক কুলের বিরুদ্ধে হাত তোলা জায়গায় তাদের গালিগালাজ করা যায় না 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 কিন্তু এই রাজ্যে কেন ছাত্র সংসদ নির্বাচন হবে না আমি আপনাকে ওয়েব কুপার প্রতিনিধি হিসেবে প্রশ্নটা করিনি আমার বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে বছরের পর বছর পশ্চিমবঙ্গের মতো একটা রাজনীতি সচেতন রাজ্যে কেন এবং ভাবুন যারা আজকে রাজ্য রাজনীতির দাপটের সঙ্গে শাসন করছে তাদের মধ্যে 90% ওই ছাত্র আন্দোলন করে ছাত্র রাজনীতি করে উঠে আসা তাহলে আজকের এই ছেলেগুলো আমার ডান দিকে বসতে পারে বাঁ দিকে বসতে পারে কিন্তু সেই ছেলেগুলো কেন সেই সুযোগটা পাবে না এখন তৃণমূল বুঝে গেছে ইলেকশন মানে লাশগুলো নিজেদের মধ্যেই পড়বে আমি বলছি ওই কারণেই বলছি সুমন যেটা করতে হবে নির্বাচন করতে হবে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে আমি বলছি সুমন বন্দ্যোপাধ্যায় ওয়েব কুপাতেও তো নির্বাচন হচ্ছে মুখ দেখে তো চেয়ার দিচ্ছে না আমি খালি ওনার সাথে বিমল বাবুর সাথে একটা কথা যোগ করছি এখানে এক হচ্ছে সেইটা রেফারেন্ডাম মারামারি শনিবারের ঘটনাগুলো শোনা আমি জাস্ট বলি উত্তরটা আলাদা উত্তরটা দিয়ে বিমল বাবুর সাথে আমি খালি একটা কথা যোগ করছি না 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 আমি বিমল বাবুর সাথে খালি একটা কথা যোগ করছি এক উনি যেটা বললেন মারামারি এটা একটা বড় কারণ এবং দ্বিতীয় কারণ হচ্ছে সুমনদা স্টুডেন্টস ইউনিয়ন ভোট বন্ধ বলে কিন্তু স্টুডেন্টস ইউনিয়নের ফান্ড বন্ধ এমন নয় আমি এটাই বারবার বলছি কোটি কোটি টাকার দুর্নীতি কোনো কলেজে ভোট হচ্ছে না নির্বাচিত ছাত্র সংসদের বদলে তৃণমূল ছাত্র পরিষদ গোটা ইউনিয়নের লক্ষ লক্ষ টাকা ইউনিয়ন ফান্ড থেকে এবং তার সঙ্গে স্পন্সরশিপের নামে আরো কয়েক কোটি টাকা নিয়ে তারা হচ্ছে করছে সুমনদা আমি সরাসরি ছাত্র রাজনীতির সাথে যুক্ত আমি একটা কথা বলতে চাই তো হচ্ছে না মানে সন্ধ্যাবেলা ইউনিভার্সিটি যায় সারাদিন থেকে আজকে সন্ধ্যাবেলা কি করতে গেছিলে কালকে এটা এই খালি আমার খালি এইটাই একটা এটা পুরোটা এবিভিপি বনাম এসএফআই আর এই আলোচনা আমি চলতে দেব